তো আজকে আমরা যে টপিক নিয়ে তোদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেটা হচ্ছে তোদের ইকোনমিক্সের সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে কিছু ফর্মুলা বেসিসে ম্যাথগুলো করব, আর কিছু থিওরি আছে সেগুলো জানবো। ডিমান্ড কথাটার অর্থ হচ্ছে আমরা সাধারণত যেটা জানি, ডিমান্ড মিন্স কোনো কিছু আমাদের চাওয়ার, যে আমরা যে চাই কোনো কিছু ডিম্যান্ড করি। আমরা সাধারণত কি জানি যে আমরা বাড়িতে কোনো কিছু চাইলাম, বাবার কাছে একটা ধরনের কেউ চাইলো যে বাবা আমায় গাড়ি কিনে দাও, তাহলে সেটা গাড়ির একটা ডিমান্ড করলো সে। বা কেউ বললো যে বাবা আমি এইচএস পরীক্ষা দিয়েছি, আমাকে একটা মোবাইল কিনে দাও। তো এই যে ডিমান্ড, এটাই হচ্ছে ডিমান্ড। সাধারণ ভাষায় আমরা যেটা জানি এটাই ডিমান্ড, যে কোনো কিছু চাওয়া। আমাদের ইকোনমিক সেন্সে কী বলছে দেখ, ইন জেনারেল সেন্স বাই ডিমান্ড উই মিন দ্য ডেজায়ারনেস, মানে আমাদের ইচ্ছা টু গেট আ কমোডিটি অর সার্ভিস। বাট ইন ইকোনমিক সেন্স বাই ডিমান্ড অফ এ কমোডিটি উই মিন ডিজায়ারনেস টু গেট আ কমোডিটি backed by adequate purchasing power. What is the meaning of adequate purchasing power? ডিম্যান্ডের যে আমাদের ডিজায়ারনেস সেটা তো থাকবে, মানে প্রচণ্ড ইচ্ছা সেটা কেনার, চাওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকবে, কিন্তু ইচ্ছা থাকলেই হবে না, তার সাথে সাথে আমাদের সেটা কেনার সামর্থ্য থাকতে হবে। দিস ইজ ব্যাকড বাই এডুকুয়েট পারচেজিং পাওয়ার, কেনার সামর্থ্য থাকতে হবে, অ্যান্ড উইলিং টু স্পেন্ড। অনেক মানুষকে দেখবি শোরুমে যায়, শোরুমের একটা নীতিকথা আছে, কি বলতো? নীতিকথা হচ্ছে 100 জন আসবে, 10 জন দাঁড়িয়ে দেখবে, আর একজন কিনবে। এই কথাটার মিনিং হলো 100 জন দেখলো, 100 জনের মধ্যে 10 জনের ডিজায়ার হলো, কেনার ইচ্ছা জাগলো, কিন্তু বাকি 9 জন সেটা কিনলো না। মেবি দে হ্যাভ নট এডুকেট পারচেজিং পাওয়ার ওর দে হ্যাভ নট সাফিসিয়েন্ট উইলিং, মানে দেখলো পছন্দ হলো অথচ ইচ্ছা নেই খরচ করার, যেটাকে আমরা হাসি করে কিপটে বলে থাকি, যে তোর উইলিং পাওয়ার, ইচ্ছে নেই তার। তো কি হচ্ছে এখানে, আমাদের ডিমান্ড তখনই কমপ্লিট হবে যখন এডুকেট পারচেজিং পাওয়ার থাকবে আর কেনার ইচ্ছাটাও থাকবে, উইলিংও থাকবে, তখন সেটা হয়ে যাবে, দিস ইজ কল্ড ডিমান্ড। তাহলে এটা হলো ডিমান্ডের সংজ্ঞা আমাদের। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ডিমান্ড। নেক্সট, ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। দ্য ল অফ ডিমান্ড স্টেটস দ্যাট, যে demand of a commodity increases with the fall of price or fall in price of the commodity and decreases with the rise in price of the commodity. What is the meaning হচ্ছে কোনো কিছু ডিমান্ড আমরা কখন বাড়বে। সাপোজ তুই ধর এমআই একটা ফোন নিয়ে আসলো বাজারে, সেই ফোনটার প্রাইস শুরুতে ধরনে 17,000, অনেকেই কিনতে পারবে না। হঠাৎ করে দীপাবলি সেল লাগলো, সে বললো 40% অফ দিচ্ছি। এই যে প্রাইস ডিক্রিজ করলো, তাতে কি হলো, ডিমান্ড বেড়ে গেল হঠাৎ করে। এটাই বলছে এখানে এই ডিমান্ড ফাংশনটাতেও এটাই বলছে, যে হঠাৎ করে যদি প্রাইস ডিক্রিজ করা হয় তাহলে ইনক্রিজ করবে ডিমান্ড, আর প্রাইস ইনক্রিজ করলে, রাইজ করলে কমোডিটির ডিমান্ড ডিক্রিজ করবে। দ্যাট মিনস ইফ উই রাইট দ্যাট, আরেকটা জিনিস, when the other determinants of demand are constant. What is the other determinants? Other determinants are y means income, y, t হচ্ছে টেস্ট, মানে একটা টেস্ট থাকে না যে আমরা এমআই এর ফোনটাই কিনবো, তাহলে কি তোর একটা টেস্ট আছে, সবার একটা করে টেস্ট থাকে, সবাই তো সব রকম পছন্দ করে না। কেউ আছে এমআই কিনবো, কেউ বললো না আমার স্যামসুং ভালো লাগে, কেউ বললো না আমার তোর কি বলবো ওপো ভালো লাগে, ভিভো ভালো লাগে। তো এই যে টেস্ট, তাহলে কি হলো, এগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে, মানে সবার টেস্ট সেম কনস্ট্যান্ট, টেস্ট সেম কনস্ট্যান্ট থাকবে, ইনকাম কনস্ট্যান্ট থাকবে, মানে সবার ইনকাম একটা কনস্ট্যান্ট। পিওয়াই হচ্ছে প্রাইস অফ দ্য রিলেটেড কমোডিটি। দ্যাট মিনস 17,000 টাকায় তুই এমআইয়ের ফোন কিনবি, না তুই 17,000 টাকায় বাকি সেম ফিচার্সের অন্য কোম্পানির ফোন কিনবি। আদার রিলেটেড কমোডিটি মিনস তার মধ্যে রিলেশনটা একই রকম। যেমন ধর 10 টাকায় লাইফ বয়েরও সাবান পাওয়া যায়, 10 টাকায় ডাভেরও সাবান যদি পাওয়া যায়, তো একজন কি কিনবে, তার যে টেস্ট অনুযায়ী সে হয়তো কেউ ডাবের দিকে আগাবে, কেউ লাইফ বয়ের দিকে আগাবে। কোন কোম্পানির কীভাবে বিক্রি হবে সেটা ডিপেন্ড করছে তার রিলেটেড কমোডিটির প্রাইসের উপরও। তাহলে এই তিনটে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইকুয়েশনটা হচ্ছে ডিমান্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রাইস, কিউ এক্স ইজ ডিমান্ড, পি এক্স ইজ প্রাইস। সেখান থেকে আমরা লিখতে পারি কিউ এক্স ইজ ইকুয়াল টু কে বাই পি এক্স। কে হচ্ছে ভেরিয়েশন কনস্ট্যান্ট,
তাহলে এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, গ্রাফে প্লট করলে সেটা হবে অ্যাকর্ডিং টু দিস গ্রাফ, ধর এখানে বলে দিয়েছে ইকুয়েশনটায় যে px ইনক্রিজ qx ফলস অ্যান্ড ভাইস ভার্সা। অ্যাকর্ডিং টু দিস ল আমরা একটা গ্রাফ বানালাম, এই বরাবর কোয়ান্টিটি রাখলাম আর ভার্টিক্যাল বরাবর প্রাইস রাখলাম। তাহলে দেখ, যখন প্রাইস p1 ছিল তখন কোয়ান্টিটি q1 ছিল, যখন প্রাইস p2 হলো, প্রাইস বাড়লো, কোয়ান্টিটি ডিক্রিজ করে q2 হয়ে গেল। প্রাইস যখন বাড়ছে কোয়ান্টিটি ডিক্রিজ, প্রাইস যখন কমছে কোয়ান্টিটি ইনক্রিজ। তাহলে গ্রাফটা যে প্লট করলাম সেটা হলো, স্লোপটা হচ্ছে লেফট টু রাইট ডিক্রিজিং স্লোপ। তাহলে ইন দিস ফিগার DDO is the demand curve. DDO is the demand curve of a commodity for a given income. Income একটা দেওয়া আছে, given income Y0, test T0 আর price of the related commodity PY0. Okay. From this demand curve we can find the price of the commodity falls from P2 to P1. So demand increase Q2 to Q1. নেক্সট আসছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটিটা কি? ইলাস্টিসিটি মিনস সেটা হচ্ছে ডিগ্রি অফ রেসপন্সিভনেস চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ফলোয়িং আ চেঞ্জ ওভার প্রাইস। দ্যাট মিনস কোনো কিছুর ডিমান্ডে যে চেঞ্জটা ঘটবে, মানে সে ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো, চেঞ্জ ইন ডিমান্ড ফর চেঞ্জ ইন প্রাইস। প্রাইস চেঞ্জ করলে তার ডিমান্ডে কি পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা যদি তোর রেশিওটা বার করি, সেটাই হবে তার প্রাইস ইলাস্টিসিটি। ইকুয়েশনটা দেখ তাহলে বুঝতে পারবি। সেটা হচ্ছে ইপি ইজ দ্য প্রাইস ইলাস্টিসিটি। ইপি ইজ প্রাইস ইলাস্টিসিটি। সো ইপি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। সিম্বলিক্যালি ইপি ইজ ইকুয়াল টু, দেখ আমরা যদি এটাকে ভেঙে লিখি, ইপি ইজ ইকুয়াল টু আমরা কি বললাম, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড। ডিমান্ড চেঞ্জ মানে কি? চেঞ্জ ইন ডিমান্ড হচ্ছে ডিকিউ, ডেল কিউ, ধর ডেল কিউ বাই কিউ, এটা হয়ে গেল পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড। দিস ইজ ডিভাইডেড বাই ডেল পি বাই পি। এবার তুই এটাকে যদি ভাঙিস, দেখ ডেল কিউ বাই ডেল পি ইন্টু পিটা উপরে চলে যাবে, পি বাই কিউ, সামনে মাইনাস চিহ্ন, এটাই এখানে লিখেছে ওরা ডাইরেক্টলি। এটাই হচ্ছে সিম্বলিক্যালি রিপ্রেজেন্টেশন অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটার উপর বেস করে বিশেষ ম্যাথগুলো আসে তোদের পরীক্ষায়, এই ফর্মুলাটা মনে রাখবি। ইপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। মাইনাস সাইনটা কি জন্য? মাইনাস সাইনটা হচ্ছে তোর ইনভার্স রিলেশন বিটুইন ডিমান্ড অ্যান্ড প্রাইসের জন্য। এখানে লেখা আছে থিওরি, আমি তোদের দিয়ে দিয়েছি নোটসে, সেখান থেকে তোরা বুঝতে পারবি। তারপর আসছে ইনকাম ইলাস্টিসিটি। ইনকাম ইলাস্টিসিটি মিনস, এবার আমরা ইনকাম কি পড়েছি? ওয়াই। তাহলে it is the degree of responsiveness of change in demand of a commodity owing the change in income of the consumer. কনজিউমারের ইনকাম যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ডিমান্ড চেঞ্জ হবে। এখনকার পরিস্থিতি তার সবচেয়ে বেস্ট এক্সাম্পল। এখন মানুষের ইনকাম বন্ধ, মানুষ লাক্সারি কিন্তু কিছু কিনছে না। লাক্সারি মিনস তুই গিয়ে বাজার থেকে কি কিনে আনছিস? চাল, ডাল, রেশন। কেউ এখন গিয়ে বলছে দাদা জামা দিন, কেউ গিয়ে বলছে কি দাদা একটা মোবাইল দিন। সেগুলো তো খোলাই নেই দোকানটা। এটাই বোঝাচ্ছে যখন ইনকাম মানুষের বন্ধ, ইকোনমিক্যাল মানে ডিক্রিজ ঘটবে যখন ইনকামে, তখনই একমাত্র ডিমান্ড, কিছু কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো এক্সেপশনাল, যেগুলো আমাদের একদম যেগুলো নিডিনেস, সেগুলো বাদ দিয়ে লাক্সারির সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখ ডিমান্ড কমে যাবে। তো ই ওয়াই ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। সেম ফর্মুলা, এখানে প্রাইসের জায়গায় শুধু ইনকাম। ফর্মুলা এগুলো ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। একই ফর্মুলা, একই সমস্ত কিছু থাকছে ফাংশন। এবার আসছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি। ক্রস প্রাইস ইলাস্টিসিটি মিনস পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ফর এক্স, প্রোডাক্ট এক্স, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ প্রোডাক্ট ওয়াই। দ্যাট মিনস তোর প্রোডাক্ট যে আছে, তুই একটা প্রোডাক্ট উৎপাদন করছিস, তার যে ডিমান্ডে পরিবর্তন কতটা হবে সেটা ডিপেন্ড করছে তার রিলেটেড কমোডিটির প্রাইসের ওপর। রিলেটেড কমোডিটির প্রাইস আমি যদি বলি, রিলেটেড কমোডিটি ওয়াই, তার প্রাইস হলো পি ওয়াই, আর তোর ডিমান্ড হলো কিউ এক্স। তাহলে তোর ডিমান্ডে কতটা পরিবর্তন হবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ এক্স ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন পি ওয়াই, সেটাই করেছে। ইজ ইকাল টু ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। সেখানে পি ওয়াই বললাম প্রাইস অফ দ্য রিলেটেড কমোডিটি, কিউ এক্স ডিমান্ড অফ এক্স, আর ডেলটা হচ্ছে চেঞ্জ। এই গেল তোর
তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা তোরা দেখবি, এর উপর বিশেষ করে ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমি আবার পরে করাবো। তাহলে এটা থাকলো তোদের থিওরি পার্ট।